কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আম আমাদের কয়েকজন স্টুডেন্ট এবং অনেকেই নক দিচ্ছেন যে সামনেই ব্যাংকের ভাইভা। মূলত বিসিএস এর ভাইভার কিছু ভিডিও বানানোর পরে বা আগে থেকেই জানাচ্ছে ভাই ব্যাংকের ভাইভা আসছে। প্রথমবার স্বাভাবিকভাবে সবাই স্ট্রেস থাকে। তো কীভাবে প্রিপারেশন নেওয়া যায়? তো আজকে একটা শর্ট ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি সবাইকে পার্সোনালি আসলে গাইড করা একটু টাফ। নানান বিজনেস থাকে আর কি। তো যাই হোক আসেন আমরা দেখি। তো ভাইবার কিছু ব্যাপার ফিক্সড থাকে, হ্যাঁ? আপনি বিসিএস ভাইবা দেন, ব্যাংকের ভাইবা দেন বা আদার যেখানে ভাইবা দেন না কেন, কিছু ব্যাপার সবসময় একদম ফিক্সড থাকবে আর কিছু ব্যাপার চেঞ্জ হবে আর কি। যেমন ধরুন হচ্ছে একটা গুড আউটলুক, এটা আসলে সব ভাইবার জন্য ফিক্স থাকবে, হ্যাঁ? এটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, কিংবা হচ্ছে আপনি পেট্রো বাংলা বলেন বা আদার যে গভর্নমেন্ট জবগুলো আছে বা প্রাইভেট জবও যদি বলেন, হ্যাঁ, এই আউটলুকের ব্যাপারটা, ড্রেস আপের ব্যাপারটা, হ্যাঁ, আপনার ডিসেন্সির ব্যাপারটা হচ্ছে সবখানে সেম থাকবে। পাবলিক স্পিকিংয়ের যদি স্কিল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এইগুলো আসলে সব ক্ষেত্রেই সেম। তাহলে এই ব্যাপারগুলো যদি আমরা একটা লিস্টিং করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রথমত আমাকে অবশ্যই আপনার ভালো একটা গেট আপ নিয়ে যেতে হবে। এর পাশাপাশি দেখবেন যে আপনি যখন কথা বলবেন আর কি খুব কনফিডেন্টলি কথা বলবেন। যদি আপনি জানেন বলে দিবেন স্যার জানি, অ্যান্সারটা বলে দিবেন। যদি জানেন না সিম্পলি বলবেন স্যার জানি না। কারণ এইখানে যে ভাইবা বোর্ডে যারা বসেন তারা আসলে মানে আমাদের দেখলেই বুঝতে পারে যে ওকে মানে পারবে কি পারবে না, মানে লাইক 1-2 মিনিট কথা বললে কিন্তু ডেপথ অফ দ্য নলেজ বুঝে যায়। So, অযথা হচ্ছে আপনি ব্যাপারটা নিয়ে খুব একটা চাপ নেবেন না। টিচাররা খুবই বিরক্ত হয়। এবং আমি আসলে ব্যাংকের 4টা পরীক্ষা দিয়েছিলাম আর কি, ভাইবা দিয়েছিলাম। তো 4টার মধ্যে 3টা জব পাই, আরেকটা হচ্ছে পাই নাই। তো আমি মোটামুটি ক্যাশ, তারপর ওজি এবং সিনিয়র অফিসার সবগুলাই আল্লাহর রহমতে জব পাই। তো যেই ভাইভাটা জব হয় না সেটাও মূলত আমার অ্যাসোই ছিল। তবে সেটাতে ঝামেলা ছিল, প্রশ্ন খুবই উল্টোপাল্টা আসছিল এবং হচ্ছে সামহাও হচ্ছে খুব একটা ভালো মার্কস হতে আসে না রিটেনে, বাট ভাইবা দিয়েছি। তো আমার যেটা মনে হয়েছে আর কি, আল্লাহর রহমতে আমি রিটেনে ফেল করি নাই, এটা আমার খুব ভালো লাগে যে সরকারি যে কোনো চাকরিতে আমি প্রিলি পাস করলেই ভাইবা দিতে পেরেছি। যাই হোক, এখন ওইটা বাদ দিয়ে আমরা এখন দেখেন যে ব্যাংকের ভাইবার ক্ষেত্রে আপনি প্রথমেই দেখবেন যে ব্যাংকের ভাইভাতে হচ্ছে 25 নাম্বার। তো আমরা অনেকে হচ্ছে ব্যাপারটা অ্যাভয়েড করি যে ভাই 25 নাম্বার, বা অনেক জায়গাতে বলবে আপনাকে 25 নাম্বারের জন্য তো চাপ নিয়েন না, ব্যাংকের ভাইভা দিলেই হচ্ছে। এটা আসলে আংশিক সত্য। হ্যাঁ, এখন দেখেন আপনার মার্কস যদি থাকে, ধরেন অ্যাভারেজে সবাই মার্কস পাচ্ছে 120, আপনার মার্কস হচ্ছে 130, আপনি সবার চেয়ে 30 মার্কস আগে আছেন, এক্ষেত্রে আপনি ভাইভাতে 2, 3, 4, 5 নাম্বার কম পাইলেও সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয় কোন জায়গায়, যে আপনার সবাই মার্কস পাচ্ছে হচ্ছে ধরেন 20, আপনি মার্কস পাইছেন 20 কিংবা হচ্ছে 19 বা 18 বা 21। এই ক্ষেত্রে হচ্ছে ভাইবার 2 থেকে 3 নাম্বার আপনাকে একদম ড্রপ করে দিবে, রেস থেকে ড্রপ করে দিবে। ঠিক আছে, তো আপনি কখনোই কোনো পরীক্ষাতে আপনি এটা নিয়ে যাবেন না যে আরে ভাইবা কোনো ব্যাপার না, ভাইবা সবসময় ব্যাপার। হ্যাঁ, এখন এখানে 25 নাম্বার কেউ পাচ্ছে 25 আর 18 দিয়ে সম্ভবত শুরু করে আর কি, আপনি অ্যাটেন্ড করলে 18-19-এর মতো। তো 18 যদি পান, তো কেউ যদি 24 পায়, কেউ যদি 18 পায়, বিশাল বড় একটা ধাক্কা। যদি দুইজনেই আপনি একদম লাইক আপনি বটম লাইনে যদি থাকেন আর কি, লাইক 120, তো দেখা যাচ্ছে একজন জব পাবে একজন পাবে না। সো আপনার যদি মার্কস কম থাকে, ভাইবা সবসময় আপনার জন্য ম্যাটার। এখন আপনি তো জানেন না ভাই আপনার মার্কস কম নাকি বেশি, তো ভাইবা অবশ্যই আপনার জন্য ম্যাটার করে। হ্যাঁ, সো এগুলো খুব বাজে একটা টেন্ডেন্সি, যে ভাইবাকে পাত্তা না দেওয়া আর কি। হ্যাঁ, ব্যাংক বলেন, ব্যাংকের জব খুবই ভালো আর কি। তো যাই হোক আমরা দেখি। তো বাংলাদেশ ব্যাংকে আপনার যখন পরীক্ষা দিতে যাবেন, তো স্যারদের খুবই কমন একটা কোশ্চেন থাকে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক নিয়ে। তো আপনি যখন ব্যাংক ভাইবার রিলেটেড পড়তে যাবেন, আপনি ক্র্যাক ভাইবার ব্যাংক ভাইবার বইটা ভালো, বা বাজারে সবগুলো বই মোটামুটি বেটার। তো এখানে আপনি সেন্ট্রাল ব্যাংকের যে চ্যাপ্টারটা আছে খুবই ভালো করে পড়বেন। খুবই কমন প্যাটার্ন থেকে প্রশ্ন করে, কারণ হচ্ছে লঙ্গার পিরিয়ডে হচ্ছে আপনার একই মানুষ একই বোর্ড বসে আর কি। তো দেখা যাচ্ছে কোশ্চেন প্যাটার্নও সেম থাকে। তো সেন্ট্রাল ব্যাংকের ডিটেলস জেনে যাবেন ক্র্যাক বইটা থেকে। এরপরে হচ্ছে ধরেন সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, মানে এটার স্ট্রাকচার ফরমেশন, কাজ কি, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, কিছু রেট, এসএলআর, রেপো, রিভার্স রেপো, তারপরে হচ্ছে আপনার
ওই আপনার রিজার্ভ, হ্যাঁ, এরপর আপনি হচ্ছেন আমাদের যে বাজেট আছে সেখানে ইনফ্লেশন রেট সেখানে হচ্ছে এইগুলো দেখে যাবেন আর কি বেসিক, মানে আপনি বাজেট এরপর অর্থনৈতিক সমীক্ষা দেখতে হবে আপনাকে। সেন্ট্রাল ব্যাংক নিয়ে আরো কিছু কোশ্চেন করে, যেমন এমন কিছু সেন্ট্রাল ব্যাংকের নাম বলেন যে এখানে হচ্ছে ব্যাংক শব্দটা নাই বা সেন্ট্রাল ব্যাংক শব্দটা আছে। আবার গুরুত্বপূর্ণ কান্ট্রিগুলো সেন্ট্রাল ব্যাংক, যেমন ইরান যুদ্ধ চলতেছে, আপনাকে বলতে পারে ইরানের সেন্ট্রাল ব্যাংকের নাম কি, ইসরায়েলের সেন্ট্রাল ব্যাংকের নাম কি, ইউএস এর, রাশিয়ার, চীনের, এগুলো খুবই মানে মানে আসতে পারে আর কি। তো সেন্ট্রাল ব্যাংকটা খুব ভালো করে দেখবেন, একটু একটু ভালো করে দেখে যাবেন কেমন, কারণ অনেকে হয় কি মানে দেখে যায়, পরীক্ষা হলে ভুলে যায়। একটা প্রেশার তো থাকে, আপনি যত সুপারস্টার হয়ে যান না কেন ভাইবা বোর্ডের প্রথম 2-4 মিনিট আপনার নার্ভাসনেস থাকবেই, আর এটা থাকাই উচিত। হুম। তো যাই হোক, পরে হচ্ছে আপনাকে দ্রুত কামব্যাক করে একটা স্ট্রং একটা প্রেজেন্টেশন দিতে হবে আর কি। এখন আপনি সেন্ট্রাল ব্যাংক নিয়ে মোটামুটি ভালো বা ফিসকাল পলিসি টলিসি সব কিছু নিয়ে একটা ভালো ডেপথ নলেজ নিয়ে যাবেন। আপনি ইউটিউবে ভিডিও দেখলে বা জানলেই হবে, হ্যাঁ, এখানে ডিটেলস পড়া লাগে না। এর পাশাপাশি আপনি একটু সংবিধান দেখে যাবেন, বিশেষ করে হচ্ছে আপনি সংবিধানের বাজেট, ঠিক আছে, বাজেট অংশটা ভালো করে পড়ে যাবেন, বাজেট কিভাবে প্রিপেয়ার করে, এখানে অর্থ মন্ত্রণালয় থেকে একজন থাকার সম্ভাবনা থাকে আর কি কিছু কিছু বোর্ডে। এখান থেকে হচ্ছে আপনাকে বাজেট নিয়ে প্রশ্ন করবে, সংবিধানের কত নম্বর ধারায় আছে, বাজেট সূত্র উল্লেখ আছে কিনা, বাজেট কিভাবে তৈরি করা হয় বা আপনার হচ্ছে ডেভেলপ করা হয়, এগুলো হচ্ছে একটু আসে। এরপরে হচ্ছে আপনার ফার্স্ট চয়েস নিয়ে জিজ্ঞেস করবে, সোনালী রূপালী জনতা, যেটা আপনি দেন এটার আপনি ক্র্যাক বইয়ের মধ্যে হাফ পেজের মতো পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। এখান থেকে ঘুরে ফিরে একই কোশ্চেন করে, আপনার কোন ব্যাংকগুলো মার্জ করা করে এই ব্যাংকটা গঠন করা হয়েছে, তারপরে মোট শাখা কয়টা, সর্বশেষ শাখাটা কোথায়, নাম কি, চেয়ারম্যান কে, এমডি কে, এইসব হচ্ছে কয়েকটা কোশ্চেন করবে আর কি। আর আপনি যদি ব্যাংকে জব করেন সেক্ষেত্রে আপনার ব্যাংক রিলেটেড কোশ্চেন করবে, হ্যাঁ, আপনি ডিপোজিট কত, লাইবিলিটি কি, ইনভেস্ট আপনি হচ্ছেন কত, হ্যাঁ, এইসব ইস্যু লাভে আছেন কিনা, ব্যাংকের ইন্টারনাল ব্যাপারগুলো এটা আপনার জানবেন, এটা আসলে আমার বলার কিছু নাই আর কি, হ্যাঁ। আর যদি আপনি খুবই ডিফারেন্ট সাবজেক্ট থেকে আসেন, বিবিএর বাইরে থেকে, আপনি কত ডিপ থেকে নিবে না, শুধু একটু প্যাচাবে আর কি। আপনার সাবজেক্টিভ নলেজ, ব্যাংকে কীভাবে কাজে লাগবেন, কেন আনতে যাচ্ছেন, কেন মোটিভেশন পাইছেন, কেন আপনার সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন না, এই টাইপের 2-4টা কোশ্চেন, এগুলো ভাই সব ভাইবা বোর্ডে থাকে, ঠিক আছে। আপনাকে 4 থেকে 5-6 মিনিট রাখা হবে। একাডেমিক নলেজটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একাডেমিক কিছু প্রিপারেশন নিয়ে যাবেন। এর পাশাপাশি আপনি একটু লাইক ওয়ার্ল্ডের যা চলতেছে আর কি বাংলাদেশে, এবং এখন প্রচুর পানি হচ্ছে, ধরুন চট্টগ্রাম থেকে ওইভাবে বেরিয়ে যাবেন, আপনাকে পানি নিয়ে প্রচুর প্রশ্ন করবে। তারপর এইসব জায়গাতে যে সিলেট থেকে যাচ্ছেন, হয়তো বজ্রপাতে বেশি মানুষ মারা যাচ্ছে, তাদেরই কোশ্চেন করতে পারে। এইভাবে কিছু কোশ্চেন করে আর কি রিসেন্ট কিছু ইভেন্ট থেকে। দেন আমি যদি আপনার যদি সাজাই, প্রথমে আপনি পড়বেন হচ্ছে ক্র্যাক, ব্যাংকিং অংশটা হচ্ছে ক্র্যাক বই থেকে, ভাইভা বই থেকে পড়ে নেবেন আপনি। আপনার ফার্স্ট চয়েসটা পড়বেন এবং হচ্ছে আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা সাবজেক্ট সেখান থেকে আপনি কিছু পড়ে নেবেন। আবার দেখা যাচ্ছে আপনি অনার্স মাস্টার্স করে আসছেন, আপনি শুধু অনার্সটা দেখে গেছেন, জিজ্ঞেস করতেছে হচ্ছে আপনার মাস্টার্সের সাবজেক্ট থেকে। এটা আমার হয়েছিল আর কি, আমার অনার্স হচ্ছে ম্যানেজমেন্টে আর মাস্টার্স হয়েছে আমার এইচআরএমে। আমি ভাবছিলাম ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করে ছেড়ে দিবে, পরে দেখতেছি আমাকে কোশ্চেনের কারণে পুরোটা করছে এইচআর থেকে। এইচআর তো এইরকম হইতে পারে আর কি, বুঝছেন। অত চাপ নিবেন না, খুবই ফ্রেন্ডলি থাকবেন, হাসি খুশি থাকবেন, ডিসেন্ট থাকবেন, পোলাইট থাকবেন, মোটামুটি ধরেন ঝামেলা হবে না। আর আপনি যদি একটু বেশি মার্কস পেতে চান আপনি একটু প্রিপারেশন নিয়ে যাবেন। আমার মনে হয় 2 দিন যদি ভালো করে পড়েন, বিশ্বাস করেন ভাই, আমি ব্যাংকের জন্য কখনোই পড়ি নাই। আমি ফার্স্ট যে জবটা পাইছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড যাচ্ছিল ঢাকায় প্রিলি দেওয়ার জন্য, একে যাচ্ছে আমাকে নিয়ে গেছে। আচ্ছা গেলাম, সেই দুজনে প্রিলি ক্র্যাক করছে, আমিও করলাম, আমার তখন 45 প্রিলি চলবে আর কি, এই টাইপের একটা সিচুয়েশনে। ওর প্রিলি দিচ্ছে, আমিও গেলাম, ওর রিটেন দিবে, আমাকে নিয়ে গেছে, আমি অ্যাডমিট কার্ড প্রিন্ট করি নাই, আমার ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে আসছে একজন হলে। তারপরে দেখি যে চাকরি পেয়ে গেছে। পরেরটাও সেম, এরপর সিনিয়র অফিসারের সেম অবস্থা, আমি কখনোই পড়ি নাই, ভাইবা পড়ছি শুধুমাত্র আমি লাইক 250 কিলোমিটার দূরে থাকি ঢাকা থেকে। সো আমি যখন হচ্ছে বাসে করে যাই স্লিপারে, আমি বসে বসে জাস্ট বইটা পড়তাম একটুকি। আর আমি যেহেতু বিপিএল স্টুডেন্ট ছিলাম, আমি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এগুলো মোটামুটি একটা বেসিক নলেজ আছে আর কি। সো অত চাপ নিবেন না। তবে আমার মনে হয় যাদের হচ্ছে বিসিএস এর কোনো ধরনের চাপ নাই, মানে 47 ভাইবা নাই, যারা শুধু ব্যাংকের ভাইবা দিবেন তারা একটু ভালো করে প্রিপারেশন নেন। এটা যদি আপনি যদি কোনো রকমে যদি ভালো একটা মার্কস তুলে ফেলতে পারেন তাহলে কিন্তু 6 নম্বর 5 নম্বর আগে যাওয়া সম্ভব।
কেউ 18 পাইলেও আপনি 23 পেয়ে গেলেন, 5 নাম্বার আগে যাবেন, ঠিক আছে? আর এখন কিন্তু আপনার পে স্কেল দিবে, ব্যাংকের প্রচুর ফ্যাসিলিটিজ আছে, লোন সুবিধা আছে, হ্যাঁ? সো মানে প্রতিটা জবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো জব থেকে অন্য জবে সুইচ করবেন, এটা খুব ভালো আর কি। তো এখন আসলে বেকার ঘরে বসে থাকার সময় না, হ্যাঁ? ইকোনমির অবস্থাই খারাপ, ওয়ার্ল্ড ইকোনমি আরও ফল করবে। সো যারা এখন পর্যন্ত কোনো জবে নাই, খুব সিরিয়াসলি নেন এটা। হ্যাঁ, আপনি আশা করি ভালো দিবেন। আর যদি কিছু প্রয়োজন হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।